আমায় আমার বউ সারা সপ্তাহ খুব ভালোবাসত, কিন্তু রবিবারের রাতে আমায় কাছেই আসতে দিত না, আর অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ত। একদিন রাতে আমার সহ্য হল না, আমি ওর ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে দেখলাম বউ ছিল না। যখন একটা পুরনো স্টোররুমের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, তখন চেঁচানোর আওয়াজ শুনতে পেলাম। যখন আমি ঘরটা খুললাম, তখন আমার যেন হুঁশ উড়ে গেল। ওখানে তো আমার বউ! একা একা বিছানায় শুয়ে আমি ছটফট করছিলাম, আর বউকে ছাড়া আমার একদম ঘুম আসছিল না। আমার অদ্ভুত অনুভব হচ্ছিল, আর এজন্য আমি আমার বউয়ের ঘরে চলে গিয়েছিলাম, যাতে আমি ওকে আমার ঘরে নিয়ে আসতে পারি। আমার বউ প্রতি রবিবারের রাত আলাদা ঘরে থাকত। এখনো পর্যন্ত তো আমি ওকে কোনো রকম বাধা দিইনি, কিন্তু আজ রাতে আমার আবেগ আর আমার ইচ্ছার কারণে আমার বউয়ের থেকে দূরে থাকা আমি সহ্য করতে পারছিলাম না। আমি আমার বউয়ের ঘরে গিয়ে দেখি সে নেই। আমি ভাবছিলাম মাঝরাতে আমার বউ কোথায় যেতে পারে। আমাদের বাড়ি অনেক বড়। আমি আমার বউকে খুঁজতে লাগলাম। আমি ওকে কোথাও খুঁজে পেলাম না। স্টোররুমের সামনে দিয়ে যেতেই আমি চিৎকারের শব্দ শুনতে পেলাম। আমি অনেক কষ্টে স্টোররুমের দরজা খুলতেই ভিতরের দৃশ্য দেখে তো আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আমি ভাবতেই পারিনি যে আমার বউকে আমি এই অবস্থায় স্টোররুমে পাব। আমরা দুই ভাই ছিলাম, আর আমাদের এক বৃদ্ধ মা ছিল। মা অনেকদিন ধরেই অসুস্থ ছিল, আর বাড়ির সব কাজ এলোমেলো হয়ে ছড়িয়েছিল। আমরা দুজনেই ছিলাম ছেলে, তাই বাড়ির দেখাশোনা করতে পারতাম না। যতটা সম্ভব হতো আমরা দুজনেই মা আর বাড়ির দেখাশোনা করতাম। তারপরেও মনে হতো এই বাড়িতে একটা মেয়ের অভাব থেকে গেছে। একজন মহিলা যেভাবে গুছিয়ে ঘর সামলাতে পারে, আমরা দুজন ভাই একসাথে মিলেও সেভাবে সুন্দর করে ঘর সামলাতে পারতাম না। একদিন মায়ের এক পুরনো বান্ধবী আমাদের ঘরে আসলো, আর মায়ের অবস্থা দেখে মাকে পরামর্শ দিল যে আমাদের দুই ভাইয়ের মধ্যে যে কোনো এক ভাইয়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত। সে আমার মাকে নিজের ভাইয়ের মেয়ের ছবি দেখালো। মেয়েটি ভীষণ সুন্দর ছিল, আর সে নিজের ভাগ্নির জন্য কোনো ছেলে খুঁজছিল। প্রথম দেখাতেই সেই মেয়েটিকে আমার মায়ের ভীষণ পছন্দ হয়ে যায়। মায়ের বান্ধবী ওই মেয়েটির অনেক প্রশংসা করছিল যে ওনার ভাগ্নি শেহনাজ ঘর ভীষণ ভালোভাবে সামলাতে পারত, আর সে পুরো ঘর খুব ভালোভাবে সামনে রাখবে। মাও ঘরের ব্যাপারে ভীষণ চিন্তায় ছিল। এজন্য মা এবার বুঝে গিয়েছিল যে এবার মায়ের সত্যি কোনো বৌমার দরকার। মা আমার দাদাকে শেহনাজের ছবি দেখিয়ে বলল শেহনাজের সঙ্গে দাদার বিয়ে দিতে চাইছে মা। কিন্তু দাদা মুখের ওপর না করে দিল, আর বলল যে সে গরিব মেয়ের সাথে বিয়ে করতে চায় না, কেননা সে নিজেও ভীষণ ভালো, আর সে বিয়েতে কোনো রকম পণ নিতে চায় না, বরং নিজেই সে সমস্ত কিছু করতে চায়। আপাতত এজন্যই সে বিয়েতে রাজি হয়নি। মা যখন প্রথমবার আমায় শাহনাজের ফটো দেখালো, আমি তো প্রথম দেখাতেই ওকে পছন্দ করে নিয়েছিলাম। শাহনাজ একদম সেরকম মেয়ে ছিল, যেরকম মেয়ে আমি পছন্দ করতাম। দাদার মতো আমিও খুব ভালো চাকরি করতাম। এই জন্য মা ভাবল যে সে দাদার বদলে আমার বিয়ে করিয়ে দেবে। শাহনাজ পড়ালেখায় ভীষণ ভালো ছিল, আর খুব ভালো পরিবারের মেয়ে ছিল সে। তার বাবার নিজস্ব ব্যবসা ছিল। তাদের অবস্থা আমাদের থেকে অনেক ভালো ছিল। মা যখন শাহনাজের বাড়িতে সম্পর্ক নিয়ে গেল, তখন মার মনে হলো শাহনাজের পরিবার এ সম্পর্কের জন্য না বলে দেবে। কিন্তু শাহনাজের পরিবারের সদস্যরা আমার মাকে অনেক খাতির করেছিল, আর বিয়ের সম্বন্ধ মেনেও নিয়েছিল। ছেলের মাথা সাজানোর আকুতি তার চোখ মুখে জলজল করছিল। প্রথম খুশি আব্বার মৃত্যুর পর তো আমরা উৎসব পালন করাই বন্ধ করে দিয়েছিলাম। এদিকে মা নিজের অসুস্থতার কথা ভুলে গিয়ে বিয়ের প্রস্তুতিতে মজেছিল। ছেলেকে বিয়ের সাজে দেখার ইচ্ছায় তার চোখমুখ জলজল করছিল। দেখতে দেখতে আমার বিয়ের দিন এসে উপস্থিত হল, আর আমি শেহনাজকে প্রথমবার নিজের বউয়ের রূপে দেখলাম। আমি যখন ঘরে ঢুকলাম, তখন শেহনাজ ওর সুন্দর মুখের ওপর ঘুমটা দিয়ে বসেছিল। সে আমার জন্য অপেক্ষা করছিল। আমি শেহনাজকে বিয়ের উপহার দিয়ে ওর সুন্দর মুখের দিকে তাকিয়ে রইলাম। ও যেন একটা সুন্দর মূর্তির মতো ছিল। ওর যৌবন ভরা শরীর আমার আবেগকে উত্তেজিত করে তুলেছিল। আমি হঠাৎ করেই শেহনাজের হাতে চুমু খেলাম। ও ভয় পেয়ে চুপ করে বসে রইল, জড়সড় হয়ে গিয়েছিল। ওর লজ্জা পাওয়া আমার খুব ভালো লাগছিল। আমি ওকে আমার কাছে টেনে নিলাম, আর ওকে আস্তে আস্তে ভালোবাসতে লাগলাম। আমার প্রেমের আবেগের সামনে ওর অল্প অস্তিত্ব মুহূর্তেই ভেঙে পড়ল। শেহনাজ সম্পূর্ণভাবে আমার কাছে নিজেকে সঁপে দিয়েছিল। এই বিয়ের রাতটা আমার কাছে খুবই সুন্দর ছিল। আমি শেহনাজের মধ্যে একজন অসাধারণ জীবনসঙ্গী পেয়েছিলাম। সেও আমার প্রশংসা করত, এবং আমরা শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম। পরের দিন শেহনাজ তার বাড়ি যায়, এবং আমি সারাদিন তার ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার দাদা আমার অবস্থা দেখে আমায় নিয়ে ঠাট্টা করতে লাগল।
আমি দাদার কথায় লজ্জা পেলাম, আর সে বলল, ভালো কথা, তুমি তোমার বউকে এইভাবেই যত্ন করো। রাতে শাহনাজ ফিরে এলে আমি তার সাথে ঘরে এলাম এবং আমার হতাশা প্রকাশ করতে লাগলাম। সে আমার কথা শুনে হেসে উঠল, আর আমি সাথে সাথে তাকে আমার বুকে জড়িয়ে নিলাম। আমার আর শাহনাজের বিয়ের মাত্র 4 দিন পার হতে না হতেই সে পুরো বাড়ির দায়িত্ব সামলে নিল। সত্যি, ও ঘরের কাজে ভীষণ পটু ছিল। মা তো শাহনাজের কাজ আর তার দায়িত্বে এত খুশি হয়েছিল যে সে খুশি হয়ে পুরো বাড়ির দায়িত্ব শাহনাজের হাতে তুলে দেয়। কিন্তু দাদা শাহনাজের সামনে যেতেও লজ্জা পেত, আর শাহনাজের থেকে সবসময় দূরত্ব বজায় রাখত আর নিজের মাথা নিচু করে চলত। সে তার সব কাজ নিজেই করত। শাহনাজকে কেউ কোনো কাজ বলত না। শাহনাজও বাড়ির পরিবেশ সম্পর্কে পুরোপুরি জেনে গিয়েছিল, আর এবার তো মাও আরাম আর শান্তি পেয়েছিল। শাহনাজ ঘরের কাজ করার সাথে সাথে আমাকেও পুরো সময় দিত। ও আমায় পুরো রাত এমনভাবে আদর দিত যে আমি ওর প্রেমে পাগল হয়ে যেতাম। প্রতিটা দিন যাওয়ার সাথে সাথে আমার আর শাহনাজের সম্পর্ক আরও মজবুত হতে লাগল। আমাদের বিয়ের 1 সপ্তাহ হতে যাচ্ছিল, আমাদের বিয়ের 1 সপ্তাহ হতে চলেছিল, কিন্তু একদিন রাতে শাহনাজ নিজের বালিশ তুলে নিল আর বলল যে আজ রাত ও অন্য ঘরে আলাদা শোবে। আমি অবাক হলাম, হঠাৎ শাহনাজের কি হলো? আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন, কি হলো? তুমি কি আমার উপর রাগ করেছ? সে বলল, না তো, এখন থেকে প্রতি রবিবারের রাতে সে আলাদা ঘরে ঘুমাবে। শাহনাজের কথা শুনে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি সমস্যা হচ্ছে। আমার জন্য তো শাহনাজকে ছাড়া এক মুহূর্তের জন্য সম্ভব না, আর শাহনাজ পুরো রাতের কথা বলছে। আমার মন খারাপ দেখে সে বলতে লাগল যে তুমি চিন্তা করো না, আসলে আমি মানত করেছিলাম যে যদি আমি এমন বর পাই যে আমায় খুব ভালোবাসবে, তাহলে আমি প্রত্যেক রবিবারের রাতে আমার বরের থেকে আলাদা থাকব। আর এই জন্য আমি এবার নিজের মনস্কামনা পুরো করতে চাই, কেননা তুমি আমাকে ভীষণ ভালোবাসো। শাহনাজের কথা শুনে আমি বললাম যে যদি তোমার এটাই মানত হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারি না। আমার কথা শুনে সে বলতে লাগল যে আমাকে ছেড়ে থাকা ওর জন্য ভীষণ কঠিন, কিন্তু আমরা দুজনে তো একই বাড়িতে আছি, আর আমি শুধু একটা মাত্র রাতে আলাদা থাকব। শাহনাজ বালিশ নিয়ে ঘর থেকে চলে গেল। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকলাম। শাহনাজের অনুপস্থিতিতে আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি, কিন্তু আমি এই ভেবে চুপ হয়ে গেলাম যে এটা শুধু একটা রাতের জন্য। ও সারা সপ্তাহ তো আমাকে এত ভালোবেসেছে, আমি তাকে ছাড়া এক রাত একা কাটিয়ে দিতেই পারি। পরের দিন সকালে শাহনাজ ঘরে এলে আমি ওকে দেখে বুঝতে লাই যে ওর মনটা একটু খারাপ বোধহয়। আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। সেই বলতে লাগলো যে সে ঘরে একা ঘুমাতে পারেনি। আমি ওকে আদর করে জড়িয়ে ধরে বললাম, যদি তাই হয় তাহলে আমাকে ছেড়ে আর যেও না। আমার কথা শুনে শাহনাজ বলতে লাগলো যে কোনো মূল্যে তার ইচ্ছে তাকে পূরণ করতেই হবে, আর কিছুদিনের মধ্যেই আমাকে ছাড়া থাকার অভ্যাস ওর হয়েই যাবে। আমি শাহনাজকে বিরক্ত করার জন্য মজা করে বললাম, তুমি খুব নিষ্ঠুর, নিজের উপরেও জুলুম করছো আর আমার ওপরেও। তুমি তো অন্য কোনো মানত চাইতে পারতে, কিন্তু তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্যই এরকম মানত চেয়েছ। শাহনাজ আমার দিকে হালকা করে তাকালো আর ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি গিয়ে মায়ের কাছে বসলে সে শাহনাজের অনেক প্রশংসা করছিল। আমি খুব খুশি ছিলাম যে আমার মায়ের শাহনাজকে নিয়ে বাকি শাশুড়িদের মতো কোনো সমস্যা ছিল না। এখন বাড়িটির খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল, আর সবাই যে যার জায়গায় খুব খুশি ছিল। শাহনাজ মায়ের এত ভালো যত্ন নিল যে মায়ের স্বাস্থ্যও ভালো হয়ে উঠছিল। কেউ একজন ঠিকই বলেছেন যে ভালো বউ ঘরকে স্বর্গ বানায়, আর সত্যি তাই, শাহনাজ আমার ঘরকে স্বর্গ বানিয়ে দিয়েছে। প্রতি রবিবার রাতে সে আমাকে যন্ত্রণায় ফেলে অন্য ঘরে চলে যেত, আর এই জিনিসটা আমার একদম ভালো লাগত না। আমি একা বিছানায় শুয়ে শাহনাজের অনুপস্থিতি অনুভব করতাম। শাহনাজের কোলে ঘুমিয়ে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়তাম শাহনাজ আমার মাথায় হাত বোলাতে থাকত, এবং এখন তো আমি তাকে ছাড়া ঘুমাতেও পারি না। শাহনাজ আমাকে একদম তার নিজের করে নিয়েছিল। ঠিক এরকমই এক রাতে শাহনাজ অন্য ঘরে চলে গেল, তাই আমি একা ঘুমাতেই পারলাম না। আর এরপর আমি ঠিক করলাম যে এখন থেকে আর শাহনাজকে আমার থেকে আমি দূরে থাকতে দেব না, আর এই দূরত্বটা মুছে দেব। আর এটা ভাবতে ভাবতে যখন আমি ওর ঘরে পৌঁছলাম তখন ওকে পেলাম না, তাই ওকে খুঁজতে গিয়ে স্টোররুম থেকে আমি চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, তাই সাথে সাথে আমি স্টোররুমে ঢুকলাম। আমার স্ত্রী শাহনাজ আমার দাদার সাথে স্টোররুমে উপস্থিত ছিল, আর সে বাজেভাবে চিৎকার করছিল। আমার দাদা ওর 2 হাত চেপে ধরে ওকে চুপ করানোর চেষ্টা করছিল। যেই আমি ভেতরে ঢুকলাম আমার দাদা আমাকে বলল, তোর বউ এখানে তার প্রেমিকের সাথে লুকিয়ে দেখা করছিল। আর আমি যখন ভেতরে এলাম তখন সে চিৎকার করতে লাগলো, কিন্তু ওর প্রেমিক পালিয়ে গেল। যখন আমি তাকে বললাম যে আমি তোমার সব সত্যি বলে দেব, তখন সে উল্টে আমাকেই দোষ দিল, আর বলতে লাগলো যে সে তোমাকে বলবে যে আমি ওর সম্মানহানি করতে যাচ্ছিলাম। দাদার কথা শুনে আমার মুখ রাগে লাল হয়ে গেল। আমি এগিয়ে গিয়ে শাহনাজের মুখে একটা চড় মারলাম। অনেকক্ষণ ধরে কিছু বলতে চাওয়া শাহনাজ চড়কিয়ে একেবারে থমকে গেল, আর আমাকে বলতে লাগলো, একবার হলেও আমার কথাটা তো শুনে নাও।
কিন্তু আমি নিজের চোখে দেখছি যে মাঝরাতে শাহনাজ কোন অবস্থায় স্টোররুমে দাঁড়িয়েছিল। সে এখানে তার কোনো প্রেমিকের সাথে দেখা করতে আসেনি, বরং আমার দাদা নাকি তাকে ডেকেছে। আমি আমার পবিত্র আর নিষ্পাপ দাদার বিরুদ্ধে এর মুখে এরকম বিষাক্ত কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমি শাহনাজকে চুলের মুঠি ধরে টেনে ঘরে নিয়ে আসলাম। যে মেয়েকে আমি নিজের মান ইজ্জত ভাবতাম আর যাকে একটু ভালোবাসতাম, সে আমারই পিঠে ছুরির আঘাত করলো। আজ আমি বুঝতে পারলাম যে পুরো সপ্তাহ আমাকে খুশি করার পর রবিবারেও কেন অন্য ঘরে গিয়ে ঘুমাতো। আমি জানতে পারলাম এবার যে এটা তার মানত বা মনস্কামনা ছিল না, বরং তার প্রেমিকের সাথে দেখা করার সময় ছিল। যদি আজকে আমার দাদা যদি ওকে এই অবস্থায় না দেখতো, তাহলে আমি জীবনভর হয়তো ওর এই কাণ্ডকারখানা জানতেও পারতাম না। আমি শাহনাজকে বললাম যে এক্ষুনি নিজের জিনিসপত্র গোছাও আর নিজের ঘরে চলে যাও। আমার ঘরে ওর জন্য আর কোনো জায়গাই ছিল না। শাহনাজ আমার পায়ের উপর পরে আমাকে বলতে লাগলো যে আমি যাতে ওর কথা একবার শুনে নিই। এমনিতে শাহনাজের আর কোনো কথাতেই আমি একদম বিশ্বাস করতে চাইছিলাম না, কিন্তু আমি ওকে একবার সুযোগ দিতে চাইছিলাম। শাহনাজকে আমি ভীষণ ভালোবাসতাম, তাই আমি ওকে বললাম যে একবারই সুযোগ, যা বলা বলো। ও বলতে লাগলো যে বিয়ের আগে একটা ছেলেকেও পছন্দ করত, কিন্তু তাদের দুজনের মধ্যে এমন কোনো সম্বন্ধ ছিল না যে শাহনাজকে লজ্জা পেতে হবে। ওই ছেলেটি শাহনাজকে পছন্দ করত, কিন্তু ওর বাড়ির লোক সম্বন্ধ পাঠাতে রাজি হয়নি। শাহনাজের কাছে ওই ছেলেটার কিছু ছবি রাখা ছিল, আর ওই ছেলেটি দুবাই যেচ্ছিল। তো শাহনাজ ভেবেছিল যে ও সেই ছেলেটিকে ছবিগুলো ফেরত দিয়ে দেবে, কেননা এখনও ও আমার বউ আর ও আমাকে ভীষণ ভালোবাসে। একদিন যখন ও নিজের মায়ের সাথে দেখা করার জন্য নিজের ঘরে গেল, তখন সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওই ছেলেটির সাথে শেষ দেখা করার জন্য ওকে হোটেলে ডেকেছিল। ও ছেলেটিকে ছেলেটির সব জিনিসপত্র ফিরিয়ে দিয়ে নিজের হাসি খুশি আর স্বাধীন জীবন থেকে তাকে মুক্ত করে দিল। আর ওই ছেলেটিও শাহনাজকে ভুলে নিজের জীবনে আগামী দিনের পথ চলায় এগিয়ে গেল। কিন্তু ওদের সেই শেষ দেখা শাহনাজের জীবনে সমস্যা হয়ে দাঁড়ালো। যখন শাহনাজ ওই ছেলেটির সাথে শেষ দেখা করতে শেষবারের মতো হোটেলে গিয়েছিল, তখন আমার দাদা ওকে দেখে নিয়েছিল আর লুকিয়ে ওর ভিডিও বানিয়ে নিয়েছিল, যেখানে ওই ছেলেটি শাহনাজের মনে হয়েছিল তার প্রাক্তনের সাথে তার যে সম্পর্ক সেটা মাটির তলায় চাপা পড়ে গেছে, আর এবার সে ওর সাথে খুশি খুশি একটা সুন্দর জীবন কাটিয়ে দেবে। কিন্তু আমার দাদা ওর ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেইল করতে লাগলো, যাতে ও সপ্তাহে একটা করে রাত দাদার সাথে স্টোর রুমে কাটায়। ও আমার দাদার হুমকিতে ভয় পেয়ে যায় আর আমাকে কিছুতেই ছাড়তে চায়নি। এই জন্য সিদ্ধান্ত নিয়েছিল শাহনাজ প্রত্যেক রবিবারের রাতে আমার দাদার সাথে স্টোর রুমে কাটাতে লাগলো। কিন্তু এই সমস্ত সে নিজের ইচ্ছাই করেনি। আমি ওই এক রাতেও ওমর ঘরে ছিল না, আর এই এক রাতে তার প্রেমিকের সাথে দেখা করতে যেত। আমি আমার দাদার ভয়ামিষাতের ওপর থেকে সিদ্ধেশ বেল হারি না। আমি শাহনাজকে চড় মারার জন্য দুঃখী ছিলাম এবং আমি তাকে বললাম সে নিশ্চয়ই সকলকে নিষেধ করবে, আর সবাই শাহনাজকে নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য বলছে। কিন্তু আমি তাকে বললাম যে শাহনাজ, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। তাই আমি শাহনাজের চুল ধরে বিছানা থেকে ফেলে দিলাম, সেও আমার পায়ে পড়ে গেল। আমি মায়ের কাছে গেলাম, মা আমাকে জিজ্ঞেস করলো কি ও একবারও তোমার দিকে তাকালো না। তাই আমার দাদার উল্টোপাল্টা ব্যবহারের জন্য ও চিৎকার করত। শাহনাজ আমার সামনে হাত জোর করে কাঁদতে লাগল। ও বলতে লাগল যে ও নিজেও এই প্যাপের জীবন থেকে বের হতে চাইছিল, কিন্তু আমাকে ছাড়াও বাঁচতে পারবে না। এই জন্যে কখনো ও সত্যি বলার সাহস করেনি। আমি অবিশ্বাসের চোখে শাহনাজের দিকে তাকিয়েছিলাম। ওর সব কথাই আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এই কথাই আমি কখনো বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার দাদা শাহনাজের সাথে সম্পর্ক করার জন্য ওকে ঘরে ডাকত। আমার দাদা তো ভীষণ পবিত্র আর সাদাসিধে মানুষ ছিল। সে তো কখনো চোখ তুলেও কোনো মেয়ের দিকে তাকায়নি, আর শাহনাজের সাথে সম্বন্ধ করার সময় সে নিজেই বারণ করে দিয়েছিল। তাহলে কেন সে শাহনাজকে নিজের কাছে ডাকত? আমি তো পুরোপুরি দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম। শাহনাজের চোখের জল বলে দিচ্ছিল যে সে সত্যি বলছিল, আর আমি আমার দাদার পবিত্র চরিত্রের সবথেকে বড় প্রমাণ ছিলাম। আমি মাথা ধরে বসে পড়লাম। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি শাহনাজের সাথে কোনো অন্যায় করতে চাইছিলাম না, কিন্তু আমি এমন একজন মহিলাকে আপন করতে পারতাম না যে কিনা আমার দাদার চরিত্রের দিকে আঙুল তোলে। আমি ওকে বললাম যে আপাতত যেন ওর ঘরে চলে যায়, আর কিছুদিন ওখানেই থাকে। আমি ঠান্ডা মাথায় এই ব্যাপারটা ভাবব, তারপরেই কোনো সিদ্ধান্ত নিতে পারব। সকালবেলা আমি নিজেই শাহনাজকে ওর বাড়িতে দিয়ে এলাম। আমার গাড়ি থেকে নামার সময় শাহনাজ একটাই কথা বলল যে ও আমাকে ভীষণ ভালোবাসে, আর ও যারা কিছু করেছে বাধ্য হয়ে করেছে। আমার হৃদয় শাহনাজের কথা বিশ্বাস করতে চাইছিল, কিন্তু নিজের দাদাকেও তো আমি খুব ভালো করে জানতাম। শাহনাজকে ছেড়ে আমি যখন আমার দাদার ঘরে এলাম, তখন দাদা নামাজ পড়ছিল। আমি চুপ করে একটা কোণে বসে পড়লাম। আমার কাছে আমার দাদাকে জিজ্ঞাসা করার মতো কোনো প্রশ্নই ছিল না। আমার দাদা পরিষ্কারভাবে নিজের মুখে আমাকে বলেই দিয়েছিল যে সেই রাতে সে জল খেতে নিজের ঘর থেকে বেরোচ্ছিল। যখন স্টোররুম থেকে সে আওয়াজ শুনতে পেল,
তখন সে ওই ঘরে ঢুকল। ওখানে শাহনাজ একটা ছেলের সাথে উপস্থিত ছিল। ওরা দুজন সেই সময় খুব বাজে অবস্থায় ছিল। মায়ের শরীর খুব একটা ঠিক ছিল না, সেজন্য আপাতত মাকেই ব্যাপারটা থেকে আমি দূরে রাখতে চেয়েছিলাম। মাকে আমি এমনিই বলেছিলাম যে শাহনাজ কিছুদিনের জন্য নিজের ঘরে গেছে থাকতে। দিন ধীরে ধীরে কাটতে লাগল। এদিকে আমার মনের মধ্যে দ্বন্দ্ব শেষ হচ্ছিল না। অফিসের মধ্যে কোনো কাজেই আমার মন লাগছিল না। আমার দাদা আমাকে বলল যে আমার শাহনাজকে তালাক দিয়ে দেওয়া উচিত, কেননা ওর মতো মেয়ে ঘর সংসার করার যোগ্য নয়। আমার আর শাহনাজের সম্পর্ক নষ্ট করতে একেবারেই রাজি ছিলাম না। আমি আমাদের সম্পর্কটাকে কিছুটা সময় দিতে চাইছিলাম। শাহনাজ আমাকে প্রতিদিনই বেশ কয়েকবার ফোন করতে থাকত, কিন্তু আমি ওর ফোন তুলতাম না। মা বারবার শাহনাজের বিষয়ে প্রশ্ন করত যে শাহনাজ কবে ফিরবে। শাহনাজ মায়েরও অভ্যাস হয়ে গিয়েছিল। শাহনাজ এমনভাবে মায়ের খেয়াল রাখত যে মা ওকে নিজের মেয়ের মতো ভালোবাসত। আমি অফিস থেকে একদিন বাড়ি ফিরছিলাম। কিছুক্ষণ পরেই আমি খবর পেলাম যে আমার দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি শাহনাজকে তালাক দেওয়ার জন্য ওই দিন সন্ধ্যায় ওর ঘরে যাচ্ছিলাম, কিন্তু দাদার অ্যাক্সিডেন্টের কথা শুনতেই আমি হাসপাতালের দিকে দৌড়ালাম। দাদার অবস্থা খুব খারাপ ছিল। দাদার শরীরের হাড় ভেঙে গিয়েছিল। শেষে কয়েক ঘন্টা অপারেশনের পর দাদার জীবন বাঁচানো গেল, কিন্তু ডাক্তার বলেছিল যে সে আর জীবনে কোনোদিনও বসতে পারবে না। তার মেরুদণ্ড পুরোপুরি ভেঙে গেছে, দাদার পাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে। দাদার এই অবস্থা দেখে আমি শাহনাজকে পুরোপুরি ভুলে গিয়েছিলাম আর দাদার সেবায় জুটে গিয়েছিলাম। মাও দাদাকে নিয়ে ভীষণ সমস্যায় ছিল। তার অবস্থা তো আরও খারাপ হয়ে গিয়েছিল। আমি একা তাদের দুজনকে অনেক কষ্ট করে সামলাচ্ছিলাম। না জানি কার বাজে নজর আমাদের ঘরের খুশির ওপর পড়ে গিয়েছিল। দাদার 15 দিন পরে যখন পুরোপুরিভাবে জ্ঞান ফিরল আর সে কথা বলার মতো অবস্থায় আসলো, তখন সে যা আমাকে বলল সেটা শুনে তো আমার প্রাণ বেরিয়ে যাবার মতো অবস্থা হলো। সে কাঁদতে কাঁদতে বলল শাহনাজের কোনো ভুল ছিল না। সে যা বলেছে সব সত্যি বলেছে। সে সত্যি ওই ছেলেটার সাথে শেষ দেখা করার জন্য গিয়েছিল, কিন্তু দাদাই নাকি ইচ্ছাকৃতভাবে তাদের কিছু মুহূর্তের ভিডিও বানিয়েছিল যাতে দাদা তার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। শাহনাজ খুব ভালো আর ভদ্র মেয়ে ছিল। যখন সে জানতে পারল যে দাদার কাছে তার ভিডিও আছে যার মাধ্যমে সে ওর আর আমার সম্পর্ক শেষ করিয়ে দিতে পারে, তখন সে দাদার কাছে কাকুতি মিনতি করেছিল যে যাতে দাদা সেরকমটা না করে। দাদা খুব ভালো করে জানত যে শাহনাজ আমাকে ছাড়া থাকতে পারবে না। এই জন্যই দাদা তার পুরো সুযোগ নিয়েছিল আর তাকে বাধ্য করেছিল যে সপ্তাহে একটা করে রাত যাতে দাদার সাথে সে কাটায়। প্রথমে শাহনাজ মানা করেছিল, কিন্তু দাদা যখন তার ভিডিওগুলো নিয়ে তাকে ব্ল্যাকমেল করেছিল তখন সে বাধ্য হয়েছিল। দাদা বলতে লাগল যে প্রত্যেক সপ্তাহে সে শাহনাজের সাথে জোর জবরদস্তি সম্পর্ক স্থাপন করত, আর শাহনাজ তাই এইভাবে চেঁচাতে থাকত। আর ও এই সমস্ত নিয়ে ভীষণ চিন্তায় থাকত। ও আমাকে ঠকাতে চায়নি। সেই দিন রাতেও শাহনাজ নিজেকে বাঁচানোর জন্যই চেঁচাচ্ছিল আর অপেক্ষা করছিল যে ওকে যাতে দাদা ছেড়ে দেয়। কাঁদতে কাঁদতে দাদা বলল যে সে একজন সরল মেয়ের জীবন নষ্ট করেছে আর এই জন্যই অপরবালা এমন শাস্তি দিয়েছে তাকে। আমি তো দাদার কথা শুনে থ হয়ে গেলাম। আমার সেই দাদা, যাকে আমি ভীষণ ভালো আর সাদাসিধে ভাবতাম, সে এতটা নীচ হতে পারে যে আমার বউয়ের সাথে সে সম্পর্ক স্থাপন করত। দাদা বলতে লাগল, যখন শাহনাজ বিয়ে করে বাড়িতে আসলো, দাদা ওর ওপর থেকে নজর সরাতেই পারত না। শাহনাজের সৌন্দর্য তাকে বেকাবু করে দিত, কিন্তু তাও সে মাথা নিচু করে থাকত। তারপর একদিন যখন দাদা সুযোগ পেয়ে গেল, তখন সে শাহনাজকে বাজেভাবে ব্যবহার করতে লাগল। সে ভুলে গেল যে কেউ একজন এমনও আছে যে তার পাপ দেখতে পাচ্ছে। আমি হসপিটাল থেকে বেরিয়ে শাহনাজের ঘরের দিকে যেতে লাগলাম। শাহনাজকে নিজের জীবনে ফিরিয়ে আনার ইচ্ছা আমার প্রবল হয়ে গেল। আমি ভেবে নিয়েছিলাম যে আমি তার পায়ের উপর পড়ে তার থেকে আমার দাদার নোংরামোর জন্য ক্ষমা চাইব, কেননা আমার দাদাকে স্বয়ং আল্লাহ এত বড় শাস্তি দিয়েছেন যে আমরা মানুষেরা তা ভাবতেও পারি না। নিজের দাদার এই অবস্থা দেখে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। আমি বিশ্বাস করতাম যে আমাকে এতটা ভালো ও নিশ্চয়ই বাসে যে ও আমাকে আর আমার দাদাকে ক্ষমা করে দেবে। আমাকে দ্বিতীয়বার সে ঠিক আপন করে নেবে। ঈশ্বরের লাঠিতে শব্দ হয় না, কিন্তু যখন সেটা মানুষের উপর পড়ে তখন মানুষ সেটা সহ্য করতে পারে না।